আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জামাত উভয় সংকটে পড়েছে। আমরা যেটা প্রচলিত বা কথ্য বাংলা সেখানে বলে থাকি মাইন্ড কেয়ার চিপায় পড়ে গেছে। আরও স্পষ্টভাবে যদি আপনি কথ্য ভাষা প্রয়োগ করেন তাহলে আপনি বলতে পারেন যে জামাত ফাটা বাঁশে আটকা পড়ে গেছে। অনেকে ফাটা বাঁশে কীভাবে আটকা পড়ে, কোন অঙ্গ প্রত্যঙ্গ আটকা পড়ে সেটা তারা বলতে পারেন, কিন্তু এই দুটো শব্দ আমাদের দেশে খুবই জনপ্রিয়। এই কারণে কি হচ্ছে, সরকারের যে হানিমুন পিরিয়ড চলছে সরকারের, এই হানিমুন পিরিয়ডের মধ্যে জামাত তাদের বিভিন্ন সেক্টরে তাদের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে। কারণটা হলো যে জামাত জানে যে তারা যদি শক্তি বৃদ্ধি না করে এবং সরকারকে চাপের মধ্যে রাখতে না পারে এবং নিজেদের যে আধিপত্য, সেই আধিপত্য যদি তারা বজায় রাখতে না পারে, তাহলে এই দিন থাকবে না। সামনে যেভাবে সরকার এগোচ্ছে, অর্থাৎ ১/১১ কুশীলবদের বিচার হচ্ছে। যদি সরকার মনে করে যে ১/১১ ওই সময়টিতে জামাতের যে যাকে বলা তেলে ঝুলে একটা অবস্থা ছিল, জামাতের বেশিরভাগ লোক মঈনুদ্দিন ফখরুদ্দিনের খুব কাছের লোক ছিল, কাজেই তারা এই তারেক রহমান সাহেবের যে দুর্ভোগ দুর্দশা, তার পরিবারের যে জুলুম অত্যাচার হয়েছে তার পরিবারের উপর, সেই ঘটনার সঙ্গে কেবলমাত্র মাসিদউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন এরা জড়িত নয়, জামাতও জড়িত। তো মানুষ হয় কি, যে কোনো একটা কাজ করতে করতে মানুষ বাড়তে থাকে। সরকার যে কাজগুলো শুরু করেছে সেই কাজগুলো কমার কোনো সম্ভাবনা নেই, এগুলো বাড়তে থাকবে। তারা ১/১১ যারা কুশীলব তাদেরকে ধরছে। ১/১১ পরবর্তী ইলেকশন কমিশনে যে সকল ফরজারি হয়েছে, যে সকল ইলেকশন কমিশনার যারা বিএনপির অফিসে তালা ভাঙতে গেছে তাদেরকে ধরেছে বা ধরবে। তারপর ওই ২০০৮ সালের নির্বাচনে যারা ইলেকশন ম্যানিপুলেট করেছে তাদেরকে ধরবে এবং এইভাবে তারা আগাতে আগাতে তাদের যে এগুনোর যে ইনস্ট্রুমেন্টগুলো, মেশিনারিজগুলো রয়েছে, এগুলো যে তারা জামাতের দিকে প্রসারিত করবেন এই গ্যারান্টি জামাতকে কে দেবে? এই গেল এক। ২ নম্বর হলো যে সেই ২০২১ সন থেকেই বা ২০২০ সন থেকেই জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে প্রকাশ্যে। আর ২০১৬-১৭ সন থেকেই জামাতের সঙ্গে বিএনপির পরোক্ষভাবে দূরত্ব তৈরি হয়, যদিও ২০১৮ সালে তারা একত্রে নির্বাচন করেছে জোটগতভাবে, কিন্তু আলটিমেটলি কেউ কাউকে বিশ্বাস করছিল না, কেউ কাউকে শ্রদ্ধা করছিল না। ওই সময়টাতে জামাতের নেতৃত্বে এলডিপি, কর্নেল ওলি, তারপর বি চৌধুরী থেকে শুরু করে আরও অনেকেই দেখা গেল তারা একটা ভিন্ন সমঝোতায় পৌঁছে গিয়েছিল। এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের হাতে ধরা খাওয়ার পর বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক, এলডিপির সাথে সম্পর্ক, এমনকি আন্দালিব রহমান পার্থর সাথে যে সম্পর্ক, এটিও নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে আন্দালিব রহমান পার্থ, তার যে বিজেপি ছোট দল, কিন্তু তারপরেও সে কিন্তু তারেক রহমান সাহেবের সাথে চ্যালেঞ্জ দিয়ে বিএনপি জোট থেকে বের হয়ে গিয়েছিল। কেন বের হয়ে গিয়েছিল? সে তখন তার দাবি ছিল যে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের সাথে চিটিং করা হয়েছে, এই নির্বাচনের যে ফলাফল অবৈধ, এই ফলাফল মেনে কেন বিএনপির যারা সংসদ সদস্য তারা শপথ নিলেন এবং তারা গেলেন, এই অভিযোগ তুলে তিনি সেখান থেকে চলে গেছেন। কিন্তু বাস্তবতা হলো যে ওই সময়টিতে ২০১৮ সন পরবর্তী সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র, তারা মাইনাস তারেক, মাইনাস বিএনপি করার জন্য অন্তত ১০০টি রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ করেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের যে কথাবার্তা প্রায় সেম। আপনারা ৩০০ আসনে প্রার্থী দেবেন, যত টাকা লাগে আমরা দেব, যা কিছু হবে আপনারা থাকবেন
এবং আপনারা যেই সময় গ্রিন সিগন্যাল দেবেন সেই সময়টাতেই আওয়ামী লীগ একটা মধ্যবর্তী নির্বাচন দেবে। এর ফলে কি হলো দেখেন যে 2020-21 সনে বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দল তারা অলনে ছাড়েন, সবাই প্রার্থী খোঁজা শুরু করল। 300 আসনে তারা প্রার্থী দেবে। যত ছোট দল এখন দেখেন যারা সরকারের সাথে আছেন, যারা মন্ত্রী হয়েছেন, তাদের যে ছোট ছোট দলগুলো, আমি নাম বললাম না, তাদের 2020 সনের 21 সনের ভাষা শুনেন, বক্তব্য শুনেন, সবাই স্বতন্ত্র ইলেকশন মানে আলাদা ইলেকশন করবে, সবাই 300 আসন দেবে এবং তাদের কোনো টাকা পয়সার অভাব নেই। পরবর্তীতে মানে এই গোয়েন্দা সংস্থাগুলো আসলে ছোট ছোট যাকে বলা হয় ফান্ড দেয়, খুব অল্প ফান্ড দেয় আর লোভ দেখায় বড় বড়। ফলে যারা রয়ের সাথে ওই সময়টাতে যোগাযোগ রক্ষা করেছেন প্রায় সবাই প্রতারিত হন, সবাই প্রতারিত হন। ফলে আবার তারা করে কি, অনেকেই বিএনপির কাছে ফিরে আসার চেষ্টা করে, আবার কেউ এমন অবস্থা করে ফেলে বিএনপির কাছে আর তারা ফিরে আসতে পারে না। ঠিক ওই সময়টিতে যারা রয়ের খপ্পরে পড়েছিলেন তারা মোরাললেস সবাই কিন্তু শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যোগাযোগ স্থাপিত হয়ে গিয়েছিল এবং একটা সমঝোতার নির্বাচন, কেবলমাত্র বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল সেই আসবে এবং সারা দুনিয়াকে শেখ হাসিনা দেখাবেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে যেখানে কেবলমাত্র বিএনপি নেই। এইরকম একটা মাস্টার প্ল্যান, ব্লু প্রিন্ট এগোচ্ছিল পুরো সময়টা জুড়ে। তো এর প্রেক্ষিতে যেটি হলো, আমেরিকাও কিন্তু বসেছিল। তারা ওই যে দেখেন না যে আমেরিকার যারা কয়েকগুলো এজেন্ট নিজেদেরকে সিআই এজেন্ট দাবি করতো, মিয়া আরেফি থেকে শুরু করে আরও অনেকে, তারপর ওই যে আরেকটা ধরা পড়েছে ইউনুসের জামানাতে আরেকটা আউট, এরা কিন্তু আসলে মানে বাংলাদেশের অনেক লোকেরই মান নষ্ট করেছে। এরা একাধিকবার সিঙ্গাপুরে বৈঠক করেছে, দুবাই বৈঠক করেছে, ব্যাংককে বৈঠক করেছে এবং বাংলাদেশ থেকে অন্তত পক্ষে 30, 40, 50 জন, 100 জন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, এমনকি বিএনপির অনেক নেতা সেখানে অংশগ্রহণ করেছেন। তো এই অংশগ্রহণ করেছেন এবং তাদের সবাইকে কাউকে মন্ত্রী বানাবে, কাউকে এমপি বানাবে, কাউকে প্রধানমন্ত্রী বানাবে এবং সেই প্রধানমন্ত্রীর তালিকায় অন্তত 5-6 জন ছোট ছোট রাজনৈতিক দলের প্রধান, তারা নিজেদেরকে প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণাও করে দিয়েছিলেন। এবং একই দলের মধ্যে দেখা গেল 2 জন প্রধানমন্ত্রী। ছোট্ট একটা দল, যে দলে 20-25 জন বা 50 জনের বেশি কর্মীও নাই, নেতাও নাই, সব মিলে 50 জন। তো তাদের মধ্যে 2 জন প্রধানমন্ত্রী, 2 জন কি আবার পরবর্তী দেখা গেল সেই দল ভেঙে গেল। আপনারা জানেন, বুঝতে পারছেন জিনিসটা কি। তো এইভাবে আসলে ভারতীয় যে গোয়েন্দা সংস্থাগুলো কাজকর্ম করেছে তারা সবাইকে নিয়ে খেলেছে। তো খেলার ফলে কি হলো, ছোট ছোট যে সকল রাজনৈতিক দল তারা যখন দেখলো যে না, আমরা আসলে ডিজিএফআই দ্বারা আসলে সাস্টেন করতে পারছি না, আওয়ামী লীগের উপর ভরসা করা যাচ্ছে না, বা যেভাবে সেই যাকে বলা হয় তাদেরকে লোভ দেখাচ্ছিল, সেই অনুযায়ী তারা 300 প্রার্থীর জন্য কোনো ফান্ড কিছু পাচ্ছে না। ফলে তারা আবার কেউ লন্ডনে গিয়ে, কেউ টেলিফোনে কথা বলে, কেউ মক্কা মদিনায় গিয়ে বিএনপির কাছে হাতে পায়ে ধরে তারা সেই তারেক রহমান সাহেবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফেলেছেন এবং অনেকে সফল হয়েছেন। কিন্তু জামাত, তারপরে এলডিপি, কর্নেল ওলি সাহেবের এলডিপি, তারা পারেনি। কিন্তু এলডিপি যেটা করেছে যে তারেক রহমান সাহেব আবার উল্টো খেলা খেলে দিয়েছে, সে আবার এলডিপিটাকে ভেঙে দিয়েছে। তো এলডিপিটাকে 2 দফা ভেঙেছে। প্রথম দফা ভেঙেছে যে সাদাত হোসেন সেলিম, তাকে দিয়ে আর একটা বিকল্প এলডিপি গঠন করিয়েছে। আর দ্বিতীয় দফা ভেঙেছে এলডিপির যে রেদওয়ান সাহেব, তাকে আবার এই নির্বাচনের আগে এলডিপি থেকে নিয়ে আসে। ফলে এই যে রাজনীতির যে শতরঞ্চের খেলাধুলা, সেই খেলাধুলা কিন্তু 2021 মানে 20 সন থেকে 24 সনের আগস্ট পর্যন্ত চলছে। এই সময়টিতে আমি যতটুকু একজন পর্যবেক্ষক হিসেবে দেখেছি, একজন সিঙ্গেল লোক বিএনপির নেই যে কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 2006 থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে সৎ থেকে
দলের প্রতি অনুগত থেকে তারেক রহমান সাহেবকে ভালোবেসে তার সঙ্গে কারো এজেন্ট না হয়ে যোগাযোগ করেছেন, তার সঙ্গে থেকেছেন। সবাই দ্বৈত, ত্রয়ী, চতুর্মুখী সম্পর্ক মেনটেন করে দলের ভিতরে বাইরে জোটের মধ্যে থেকে আজ এই যে একটা সরকার চলছে, সেই সরকার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমার যদি সামর্থ্য থাকতো, পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আমি এই সরকারের কেন্দ্রে তারেক রহমান সাহেব বসতে যে সাহস পেয়েছেন, এই সাহস আমার হতো না। তিনি নেতা মানুষ, তার সাহস অনেক বেশি, শক্তি বেশি। কিন্তু আমি যেটা দিব্য দৃষ্টিতে 2018 সন থেকে এখন পর্যন্ত দেখে আসছি, ক্ষমতার ভিতরে বাইরে সবাইকেই কাছাকাছি দেখেছি, তাদের কথাবার্তা শুনেছি। তো কাজেই এরকম একটা সাজানো যে একটা জায়গা, সেখানে আমি অন্তত বসতে সাহস পেতাম না। তো আমি যেভাবে জানি, তারেক রহমান সাহেব জানেন, ভারত জানে, জামাতও জানে যে রাজনীতির পরবর্তী কোর্স অফ অ্যাকশন কী হতে যাচ্ছে। সেই অর্থে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে তাদের শক্তিমত্তা অর্জন করার জন্য, জামাতকে নির্বিষ করার জন্য। এবং জামাত সেই 2018 নয়, 2016 সন থেকে তাদের সঙ্গে যে কর্মকাণ্ডগুলো করেছে, তার প্রতিটি জিনিস পাই পাই করে তাদের কাছ থেকে আদায় করার জন্য। জামাত এটা জানে। জামাত এটা জানার কারণে কি করছে, জামাত গত 17 মাসে প্রাণান্ত চেষ্টা করেছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় আসবে। জান্নাতের টিকিট বিক্রি করা হোক, আমেরিকার বন্ধু হয়ে হোক, ভারতের বন্ধু হয়ে হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এম্পাওয়ার্ড করে হোক, তারা বিএনপিকে দ্বিতীয় বা তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে রেখে তারা ক্ষমতার সেই এনসিপিকে দরকার হলে নাহিদকে প্রধানমন্ত্রী তারা বানাতে রাজি ছিল। নিজেরা বিরোধী দল হওয়ার, মানে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, মানে প্রথম বিরোধী দল আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল বিএনপিকে বানানোর জন্য তাদের চেষ্টা ছিল। অথবা তারা ক্ষমতায় আসবে, দ্বিতীয় বৃহত্তম দল হবে এনসিপি, তৃতীয় হবে বিএনপি, আর সর্বশেষ তারা চেষ্টা করেছিল বিএনপি, মানে এই নির্বাচনের আগে আগে তারা ক্ষমতায় যাবে, যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে, আর বিএনপি হবে প্রধান বিরোধী দল। তো নির্বাচনের পর তাদের সব প্রকল্প দেখা গেল যে ভেস্তে গেছে। বরং গত